experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। অনেক বছর মায়ের সান্নিধ্য নেওয়া হয় না, কত ভালোবাসা জমে আছে। সালেহা বেগমের কান্না থামতে চায় না। চুলে হাত বোলাচ্ছেন, পিঠে হাত বোলাচ্ছেন, হাত দেখছেন ঘুরিয়ে ঘুরিয়ে। স্পর্শটুকু বড্ড দরকার ছিল। ছেলেটা মনে হয় মায়ের কান্নায় এবার বিরক্ত হলো। বুকে মুখ গুজেই বিরক্তি মাখা কণ্ঠে বলল, উফ মা, কেঁদো না তো আর। আমি তো এসে পড়েছি, এখনো কাঁদবে তুমি? চলে যাবো আবার? সালেহা বেগম নিজের মতোই কেঁদে যাচ্ছেন। মনিরা নিজেও বিরক্ত হলো। মিহিকে ইশারা করে দাদির কাছে যেতে বলে সে চলে গেল রান্নাঘরে। ঝটপট 2 গ্লাস শরবত বানিয়ে আবারও ফিরে এলো। ততক্ষণে কিছুটা কান্না থেমেছে। মনিরা রসিকতা করে বলে উঠল, কান্না করে হাঁপিয়ে গেছেন নিশ্চয়ই। নিন আম্মা, শরবতটা খেয়ে একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করেন। আজ সারা রাত পাল্লা দিয়ে কাঁদবেন, কেমন? ভয় পাবেন না, আমি ঠিক আপনার পছন্দেই পিছনেই দাঁড়িয়ে থাকবো। কেউ আপনাকে বাধা দিতে পারবে না। বেস্ট অফ লাক। আকস্মিক এমন কথায় সালেহা বেগমের কান্না থেমে গেল। অবাক হয়ে মনিরার দিকে তাকিয়ে আছেন তিনি। মেইলি মিষ্টি কণ্ঠের রসিকতাটা এবার আহিসের জন্য কাজে দিল। সেই মায়ের বুক থেকে মুখ তুলে দেখার চেষ্টা করলো মেয়েটিকে। একটু বুঝ হওয়ার পর থেকে বাবা ভাইদের সাথে ঠিক পড়তো না তার, তাই ছোট থেকেই হস্টেল থেকেই বড় হয়েছে। যখন থেকে বাবা মায়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে বাড়িঘর সব ছেড়ে দিয়েছিল, শুধু মা ছাড়া। তাই ভাইয়ের বউকে চিনতে তার অসুবিধা হচ্ছে। প্রশ্নাত্মক চোখে মায়ের দিকে তাকালো আহিস। সালেহা বেগম মলিন কণ্ঠে বললেন, ও আতিকুরের মনিরা চট করে থামিয়ে দিল শাশুড়িকে। আতিকুরের বউ সম্বোধনটা তার ঠিক পছন্দ নয়। তা কি তার শাশুড়ি জানেন না? নিজেই বলল, আমি মনিরা, মিহির মা। রান্নাঘরের দিকে হাঁটা ধরল সে। আহিস অদ্ভুত চোখে সুন্দরী রমণীকে দেখছে। সালেহা বেগম এক নজর ছেলের দৃষ্টি পরখ করে হাসলেন। আহিস তাড়াহুড়ো করে দৃষ্টি সরিয়ে নিল। বসে থেকে উঠে বলল, আমার ঘরটা কোথায় মা? বিশ্রাম প্রয়োজন, অনেকটা জার্নি করে এসেছি তো। সালেহা বেগম ছেলের কথায় উঠে দাঁড়ালেন। খুঁজে খুঁজে মনিরার পাশের ঘরটাই ছেলের জন্য বরাদ্দ করলেন। মনিরা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল। শাশুড়ির আনন্দে ভাটা দিতে চাইল না, তবে ছেলেটাকে তার সুবিধার লাগছে না। যদি তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করে। মাথা ছেড়ে নিল মনিরা। কী সব ভাবছে। ছেলেটাও ভাইদের মতো খারাপ হলে নিশ্চয়ই সালেহা বেগম তাকে প্রশ্রয় দিতেন না। আর যদি এমন করার চেষ্টা করে সেও কি ছেড়ে দেবে নাকি? একদম জবাই করে ফেলবে। নানান রকম ভাবনা চিন্তা নিয়ে মনিরা ঢুকে পড়ল নিজের ঘরে। মিহি দাদির সাথে থাকবে। দরজা বন্ধ করে বাতিটা নিভিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। এবার একটু শান্তিতে ঘুমাবে। ঘরে ঢুকেই সালেহা বেগম আবারও ছেলেকে জড়িয়ে নিলেন। উৎফুল্ল হয়ে বললেন, আব্বা, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এসেছো। আমার এক কথা যে এত তাড়াতাড়ি চলে আসবে কল্পনারও বাইরে। আমি খুব খুশি হয়েছি আব্বা, খুব খুশি। এবার কিন্তু কোথাও যাওয়া চলবে না, কাজ ছাড়া আর করতে পারবো না। এভাবেই মনের অব্যক্ত কথাগুলো ছেলেকে উজাড় করে বললেন। আহিস ক্লান্তহীন ঠোঁটের কোণে মুচকি হাসি ধরে রেখে মায়ের কথাগুলো শুনে গেল। সময় পেরিয়ে ঘন্টা ছেড়ে গেল, সালেহা বেগমের কথা শেষ হয় না। একসময় তিনি আবদার মাখা কণ্ঠে বললেন, এইবার বিয়ে করে সংসারী হও, আমারও তো নাতি নাতনির সাথে খেলতে ইচ্ছে করে। সিনেমার ডায়লগ দিও না তোমার। তোমার এত খেলার শো, আমি তোমাকে পুতুল কিনে দেবো, মিহিরের সঙ্গে বসে বসে খেলতে, কেমন? এখন যাও তো, ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো। সালেহা বেগমের মুখটা বেজার হয়ে এলো। আর চোখে আহিস পরখ করলেও পাত্তা দিল না। এখন পাত্তা দেওয়া মানে ইনডাইরেক্টলি বিয়েতে হ্যাঁ বলা, যা সে চাইছে না। সালেহা বেগম ঘর থেকে বের হতেই আহিস দরজা লাগিয়ে বিছানায় বসল। বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলো যে কত বেদনার সাক্ষী। পকেট থেকে মানি ব্যাগ বের করে এক পার্ট খুলল। বাম কাঁধে বেনি ঝুলানো মিষ্টি হাসির অধিকারী এক মেয়ের ছবি মানি ব্যাগের একাংশ জুড়ে রাজত্ব করছে। মেয়েটার হাসিতে চোখ পড়তেই আহিসের চোখও কেমন হেসে উঠল। নয়ন জোর মুগ্ধ হলো। অনিমেষ তাকিয়ে রইল, বুকের ধুকপুকানি টের পেল। নয়ন কেমন ভিজে আসতে চাইল।
পরপর কয়েকবার পলক ঝাপতেই জলটুকু লুকিয়ে রাখলো। দুর্বোধ্য রহস্যের বেড়াজালে ফিসফিস করে বলল, মেয়ে তুমি ছলনাময়ী, মেয়ে তুমি পাষাণী, মেয়ে তুমি নিষ্ঠুরতার প্রতীক, মেয়ে তুমি ভালোবাসার এক নির্মম পরিণতি, মেয়ে তুমি কারো হৃদয় ভাঙার কারণ, মেয়ে তুমি অহর্নিশ প্রবাহিত হওয়া বুকের রক্তক্ষরণ, পরিশেষে মেয়ে তুমি কালো হাতে থাবায় চুপসে যাওয়া বরণ, মেয়ে তুমি দ্বিতীয়বার স্বপ্ন দেখা বারণ। পরিত্যক্ত গোডাউন, নিস্তব্ধ পরিবেশ, মৃদুমন্দ বাতাসে আশপাশ থেকে ময়লা আবর্জনার ভোটকা গন্ধ ভেসে আসছে। আলো আধারী সরঞ্জামবিহীন ঘরটাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে অনল মাহমুদ ও আদিল। শান্ত স্থির দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে একে অপরের ওপর। শব্দহীন দুকদম এগিয়ে আসলেন অনল মাহমুদ। আদিলের ডান হাত স্পর্শ করেন, ক্ষতস্থানে পরম আদরে ছুঁয়ে দেন। আদিল শুধু স্থির নয়নে দেখে যায়। নীরবতা ভেঙে অনল মাহমুদ শুধান, মেয়েটাকে ছেড়ে দিলে কেন? ডানা বলে উঠতে থাকুক, সময় বলছে ছেড়ে দেব। হুম, আদিল মাহমুদ সময় উপযোগী কাজটা ঠিকঠাকভাবেই করে। আমি ছেড়ে দিব ভাবছো কি করে? অনল মাহমুদ মুচকে হাসলেন। আদিল জানে এই হাসির অর্থ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ। শান্ত স্বরে বলল, আমার শিকার। আশা করছি আপনি বুঝবেন আব্বু। অনল মাহমুদ ফুস করে শ্বাস ফেললেন। লুকায়িত ক্রোধ গোপনেই রইল। মুখে মুচকি হাসি ফুটিয়ে আদিলের গালে আদুরে ভঙ্গিমায় হাত রেখে বললেন, বলেছিলাম নিজের খেয়াল রাখতে পারোনি। এবার আর কোনো কথাই আমি শুনছি না। সময় মতো গার্ড চলে যাবে, সাদরে গ্রহণ করবে। আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছু বলার নেই তার। শতবার গার্ড নিতে অস্বীকার করেছে। কনফিডেন্সের সহিত বলেছিল তার কিছুই হবে না। হয়েছে, এক মেয়ে তাকে রক্তাক্ত করতে পেরেছে। যদিও সুযোগ সে করে দিয়েছে, তবু সাহস করে বুলেট ছুঁড়েছিল তো। এবার কোন মুখে না করবে? আদিলের নিশ্চুকতা অনল মাহমুদের মুখে হাসি ফোটায়। কোনো কথা বলে না। হাত ঘড়িতে নজর বুলিয়ে চলে যাওয়া ধরতেই আদিল পেছন থেকে প্রশ্ন করে বসে, আশরাফুদ্দিনকে কেন মারলেন আব্বু? চমকায় অনল মাহমুদ। মাথাটা কেমন ঝনঝন করে উঠল। ছেলে তাকে প্রশ্ন করছে। এই প্রথম ছেলে তার কাছে কৈফিয়ত চাইছে। হজম করতে পারলেন না তিনি। গম্ভীর কণ্ঠে শুধালেন, কৈফিয়ত চাইছো? আদিল থতমত খেয়ে গেল। তার তো তেমন কোনো মোটিভ ছিলই না, জাস্ট কৌতূহল নিয়ে প্রশ্ন করছে। ঝটপট বলল, ভুল বুঝবেন না আব্বু, সেরকম কোনো মোটিভ নেই। বিশ্বস্ত একজন, তাই জানতে চেয়েছে। সেসব নিয়ে ভেবো না আদি। অনল মাহমুদকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখিয়েছে, ছেড়ে দিব? আমাকে বলতেন আব্বু, আপনি কেন কষ্ট করতে গেলেন? মাঝে মাঝে হাতের জোর পরখ করতে হয়। হাসতে হাসতে হাঁটা ধরলেন তিনি। আদিল কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, তাহলে ইন্সপেক্টর আতিকুর? অনল মাহমুদের হাসি বাড়ল বই কমল না। শুনতে পেল কি না আদিল বুঝতে পারল না। কেমন জট পেকে যাচ্ছে। রহস্যময়ী দুই নারীর আগমনে পরিবেশ একটু বেশি জটিল হচ্ছে। সময় নিয়ে ভুল করছে না তো? অশান্ত মন নিয়ে গোডাউন ত্যাগ করে আদিল হাঁটতে থাকে সরু রাস্তা ধরে। অন্ধকারে পা ফেলতে তেমন কষ্ট হয় না, তবে বুকে কেমন চিনচিনে ব্যথা হয়। সে তো বলেছিল। আলো আধারে রাস্তায় মৃদু মন্দ বাতাসে আকাশ দেখতে বের হবে, হাতে হাত স্পর্শ হবে, পলকিত নয়নে খানিক লজ্জা ফুটে উঠবে, বুকের ধুকধুক উচ্চাটনে মানব মানবী হারিয়ে যাবে প্রকৃতির অপার মায়ায়। অদ্ভুত শিহরণের রাত্রিটা হয়ে উঠবে মধুময়। কোথায় সে? কোথায় গেল শত শত স্বপ্ন ও ইচ্ছে? কোথায় গেল আবদারের ঝুড়ি? তার শূন্য বুকটাকে পূর্ণতা দেখে ঠেলে দিল গভীর গর্তে। এই গর্ত যে কথা বলে, আঁকড়ে ধরে রেখেছে তাকে। বুকের বাম পাশে হাত রেখে কদম ফেলে আদিল। এই তো সে, তার হৃদয় গহীনে হৃদস্পন্দন যে তারই নামে। সাঙ্গু নদীটি অবিরাম ছুটে চলেছে। নানান প্রজাতির পাখির কলকলালিতে চারপাশ মুখরিত। হাওয়া বইছে বেশ। গাছের ডালগুলো কিছুক্ষণ পর পর দুলে উঠছে নিদারুণ আনন্দে। রিসর্টের সামনে দাঁড়িয়ে সকালে স্নিগ্ধ হাওয়া গায়ে মাখছে আফিফ। ছুটে চলা পাখির ঝাঁক, প্রজাতির নাচন একে একে নিজের চোখ ও তার হাতে থাকা কৃত্রিম ক্যামেরায় বন্দি করে নিচ্ছে। পাশে কারো উপস্থিতি টের পেয়েও
আপন মনেই নিজ কাজে ব্যস্ত রইল সে। এতে করে পাশে দাঁড়ানো জিয়াউলের মনক্ষুণ্ণ হলো। উদাস নয়নে শূন্যে দৃষ্টি ফেলে বলল, আপনার এই অবহেলা আমার সহ্য হচ্ছে না স্যার, এর থেকে ভালো আমাকে মেরে ফেলুন। কাঁদো কাঁদো চেহারা। আফিফ বিরক্তিতে শব্দ করে জিয়াউলকে সম্পূর্ণ উপেক্ষা করে 2 কদম এগিয়ে এলো। অপমানে থমথমে মুখ নিয়ে জিয়াউল স্যারের দিকে তাকিয়ে রইল। কোন দিকে যাবে সে? বাবা ছেলের মাঝখানে সে ফুটবল হিসেবে কাজ করছে। একজন এক কেকে বান্দরবন ফেলে, আরেকজন আরেক কেকে ঢাকায় ফেলতে চায়। জীবনটা তার কি এভাবে কিক খেতে খেতে চলে যাবে? সে একজন সম্মানিত আর্মি অফিসার, তার একটা প্রেস্টিজ আছে। মুখ গম্ভীর করে আবার আফিফের পাশে দাঁড়ালো। এবার আফিফ রাগী কণ্ঠে বলল, সিনেমার ডায়লগ যদি মুখ থেকে বের হয় নদীর পানিতে চুবিয়ে রাখবো। বড়সড় ঢোক গিলল জিয়াউল। বলতে চেয়েছিল, আমাকে ক্ষমা করবেন কি না স্যার, না হলে এখনই আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহনন করব। আপনার অবহেলা মৃত্যু সম। তবে সিদ্ধান্ত একদম পাল্টে ফেলল। সত্যি সত্যি পানিতে চুবিয়ে রাখবে আবার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি কি করব স্যার? আপনিও আমার স্যার, আপনার বাবাও আমার স্যার। কোন দিকে যাই বলুন? বাবা যে তোমাকে পাঠাতে চাইনি এটা আমি নিশ্চিত, তাই ভুলভাল বকে লাভ হবে না। কি উদ্দেশ্য নিয়ে এসেছো? আবারও অপমান। এটাও হজম করে নিল জিয়াউল। নুরুল আলম সিদ্দিকী সত্যিই তাকে পাঠাতে চায়নি, আরেকজনকে ঠিক করেছিলেন। হাজারটা ইমোশনাল কথা শুনিয়ে কাল রাতে সে আসতে পেরেছে, শুধুমাত্র আফিফের সাথে থাকবে বলে। শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস আপনি হুটহাট শুধুমাত্র ঘুরতে আসেননি এই বান্দরবান, যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই এসেছেন। আমি আপনার উদ্দেশ্যের সাথ দিতে এসেছি স্যার, প্লিজ ফিরিয়ে দিবেন না। তীক্ষ্ণ হয়ে এলো আফিফের চোখের দৃষ্টি। সে ঠিকই ভেবেছিল এই ছেলে তার বাবার শেখানো বলেই আওড়াচ্ছে। চোখ রাঙিয়ে তাকাতেই জিয়াউল ঝটপট বলে উঠল, আপনাকে নিয়ে ঢাকা ফিরলে স্যার বলেছেন পুরস্কার দিবেন, আর বাবা বলছে এবার পুরস্কার জিততে পারলে বিয়ে করাবে, মানে তাই আর কি। বিয়ের কথা শুনে আফিফের চোখ মুখের রং পাল্টালো। ভয়ঙ্কর রকমের রক্তিম চোখ জোড়া জিয়াউলের দিকে তাক করে গম্ভীর কণ্ঠে বলল, তোমার যেহেতু এত শখ, ফাইন থাকো, তবে জীবন রিস্ক আছে জেনে নিও। মামুলি ব্যাপার নয়, এবার বড় বড় এক রহস্য উদ্ঘাটন হবে। প্রস্তুতি নিয়ে এসেছো তো? উত্তর শোনার প্রয়োজন বোধ করল না আফিফ। গটগট পায়ে রিসর্টের ভেতর চলে গেল। জিয়াউল দীর্ঘশ্বাস ফেলে পকেটে থাকা ফোনটা বের করলো। কেউ কলে আছে, কানে ধরে বলে উঠল, প্রথমে সরি স্যার, তারপর আপনিই সঠিক স্যার। আপনার বীর বাহাদুর ছেলের মাথায় ঘোরাঘুরি নয়, অন্য কিছু চলছে। এবারের যুদ্ধটা মনে হয় ভয়াবহ। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বললেন, আমি তোমাদের পিছিয়ে যেতে শেখাইনি। শত্রুর বুলেটের সামনে বুক পেতে দেওয়ার সাহস রাখো তোমরা। কোনো যুদ্ধই তোমাদের জন্য কঠিন মনে হবে না। লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী তোমাদের পাশে সর্বদা রয়েছে। থামলেন তিনি। বুকের ভেতর একরাশ চিন্তা রেখেও কেমন সাবলীলভাবে সাহস দিচ্ছেন। আবারও বললেন, পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গৃহযুদ্ধ বন্ধে 1999 সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করে। প্রায় 5300 জন সেনার মধ্যে বাংলাদেশি সেনাদের অক্লান্ত পরিশ্রমে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হয়। তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের অবদানের স্বীকৃতিস্বরূপ 2002 সালের 12 ডিসেম্বর বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেন। 1999 সালে বাঙালি সেনা যদি অন্য দেশ থেকে এত বড় সম্মান কুড়িয়ে আনতে পারে, নিজ দেশের মানুষের জন্য বাঙালি সেনা কি করতে পারে না? আমার বিশ্বাস এবারও বীরশ্রেষ্ঠ আফিফ মুনতাসির জয়ী হয়েই ফিরবে। বিজয়ীর মালা হাতে নিয়ে অপেক্ষা করব আমি। কথাগুলো যেন বুকে গিয়ে বিঁধল জিয়াউলের। নিমিষেই মন যেন যুদ্ধ করতে প্রস্তুত হয়ে পড়ল। দাম্ভিকতার সহিত উচ্চস্বরে বলে উঠল, ইয়েস স্যার, আপনার অপেক্ষার অবসান শীঘ্রই হোক। বহু পুরনো ডায়েরি খুলে দেখার স্বাদ জেগেছে নুরুল আলম সিদ্দিকের। বসে আছেন সেনানিবাসের পেছন দিকে। ঝলমলে রোদ, বইছে উত্তরে হাওয়া। হাওয়ার বেগ বেশ, রোদের তাপটা ঠিক গায়ে লাগছে। গাছগাছালি, নানান রকম ফুলে ভরা জায়গাটা ঠিক মাঝখানে বসার ব্যবস্থা করা হয়েছে। মাথা থেকে গৌরবের মুকুটটিও সযত্নে টেবিলে রাখলেন। ততটুকুই যত্ন পেল বাম হাতে থাকা ডায়েরিটাও। মুখোমুখি দুটো জড়বস্তু,
একটি পরিচয় বহন করে আর একটি পরিচয়ের পেছনে গোপনীয়তা বহন করে। খাকে উপরে রাখবে। প্রতীয়মান সূর্যটা মাথাচড়া দিয়ে উঠতেই নুরুল আলম সিদ্দিকী চেয়ারে হেলান দিয়ে ডায়েরিতে দৃষ্টি নিক্ষেপ করলেন। বুক চিরে বেরিয়ে এলো চাপা শ্বাস। যন্ত্রণাগুলো বিদ্রোহ করে পালাক্রমে বেড়ে চলেছে। আফসোসগুলো যুদ্ধ ঘোষণা করে ধেয়ে আসছে বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর মনের মালিককে কাবু করতে। তবে এতটা সহজ কি? নুরুল আলম সিদ্দিকী যে হারার পাত্র নয়, তাই রন্ধ্রে রন্ধ্রে জয়ের উত্তেজনা। পুরো জীবনটাই যে জয়ের সমীক্ষে করা। আশপাশ নজর ঘুরিয়ে মাইন্ড ফ্রেশ করার চেষ্টা চালালেন তিনি। সফলও হলেন। মিনিট খানেক পর ডান হাত দিয়ে এগিয়ে ডায়েরির ভাঁজ খুললেন। অনেক দিনের পুরনো কালি, কাগজের পাতা টমাটে রূপ ধারণ করে বুঝিয়ে দিচ্ছে বহুকাল আগের যত্নে রাখা অনুভূতিগুলো। প্রথম পাতায় লেখাগুলো তো চোখ বোলালেন তিনি। সময়টা 1995 নভেম্বরের কোনো একটা দিন হবে। দিনটা আমার জন্য খুব খুশির। শুনলাম আবার বিয়ে ঠিক হয়েছে মস্ত বড় আর্মি অফিসারের সাথে। কিন্তু আপা বিয়ে করবে না। আর্মিরা নাকি বউদের সময় দেয় না, সারাক্ষণ সরকারের চামচামি করে। এটা অবশ্য আপার ভাষ্য। আমি তো তাকে দুলাভাই বানাতে এক পায়ে রাজি ছিলাম। আপার থেকে 3 বছরের ছোট হওয়ায় বন্ডিং দারুণ ছিল। ভালো ভালো কথা বলে রাজি করালাম। আপা শর্ত দিয়ে বসলো, আমাকে ছাড়া শ্বশুর বাড়ি যাবে না। কি আর করার, দুলাভাই অগত্যা পুটলি পুটলা সহ আমাকেও নিয়ে চলল। যদিও আমি এতে খুশিতে আটখানা। বারবার দুলাভাইয়ের পেশিবহুল শরীরের অংশগুলো ছুঁয়ে দেখছিলাম আর কল্পনা করছিলাম একদিন আমারও হবে। দুলাভাই আমার উৎসাহ দেখে হাসতো আর বলতো, শালাবাবু বড় হও, তোমাকেও আমার সাথে নিয়ে যাব। কি যে আনন্দ হতো আমার। দিনের বেলাতেও যেন আকাশে ভাসমান চাঁদ তারা দেখতে পেতাম। তখন যেন আমার থেকে অধিক প্রিয় দুলাভাই। আপা তো মাঝে মাঝে গোমরা মুখে বসে থাকতো, কিন্তু আপা কিন্তু জানতো সে আমার কাছে সবার উপরে। তবুও রংচং করতো। কি ভালো ছিল দিনগুলো। জীবন একেবারে রঙে ভরা। সময় যেতে যেতে 2 বছর চলে গেল। একদিন শুনলাম আমি নাকি মামা হব। আমার উড়নচণ্ডী আপার মাঝে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠবে। দুলাভাইয়ের সাথে আমিও সমান তালে বাড়ি মাথায় তুললাম। প্রতিবেশী কি হিংসা করতো আপাকে? হাসি তামাশাই কেটে গেল কয়েক মাস। আপার প্রসব ব্যথা। দুলাভাই গিয়েছে সিক্রেট অপারেশনে। আমি নিয়ে গেলাম হাসপাতালে। দুরু দুরু বুকে পায়চারি করছিলাম ওটির সামনে। লালবাতিটা নিভে যেতেই ডাক্তার বেরিয়ে আসলো। ছুটে গেলাম, জানতে চাইলাম। ডাক্তার বলল, ডাক এসেছে। নুরুল আলম সিদ্দিকের পৃষ্ঠাটা সম্পূর্ণ করা হলো না। শান্ত দৃষ্টি ঘুরিয়ে পাশে তাকান। ছেলেটি স্যালিউট কার্য শেষ করে বলল, মিটিংয়ের সময় হয়ে গেছে স্যার। ঘড়িতে নজর বোলান নুরুল আলম সিদ্দিকী। এতটা সময় হয়ে গেছে। ডায়েরি খুলে বসলে কখন মিনিট পেরিয়ে ঘন্টা চলে যায় টের পান না তিনি। দুহাতে জড়বস্তু দুটো হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। মাথা নেড়ে সায় জানাতেই ছেলেটি চলে গেল। নুরুল আলম সিদ্দিকী ডায়েরিটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বড় বড় পা ফেলে হাঁটতে লাগলেন। প্রতিটা কদমে গাম্ভীর্যের ছাপ। একে একে কয়েকটা ঘর পেরিয়ে ঢুকে পড়লেন হল রুমে। দাঁড়িয়ে গেল সকল সেনা। বসলেন চেয়ারে। মিনিট খানেক চুপ রইলেন। নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বললেন, ফর্মালিটি আজ বাদ রাখলাম। গুরুত্বপূর্ণ এক টপিক নিয়ে কথা বলবো। তবে প্রথমেই শুধাবো, প্রস্তুত তো সবকিছুর জন্য? সমস্বরে আওয়াজ করে উঠল সকল সেনা। নুরুল আলম সিদ্দিকী আরও মিনিট খানেক চুপ রইলেন। হুট করে দাঁড়িয়ে গিয়ে প্রজেক্টর অন করলেন। সবুজে ঘেরা প্রকৃতি, সুউচ্চ পাহাড়, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনধারা। একে একে কয়েকটা ছবি দেখিয়ে বললেন, বান্দরবান শহরটার জনবসতি খুবই কম। প্রকৃতি যেন সব মায়া ঢেলে দিয়েছে এই শহরটাকে। প্রকৃতি যেমন রহস্যময়ী রূপ বদলে কার্পণ্য করে না, এই শহরটাও এমন। পাহাড়ের ভাজে ভাজে যেন রহস্য মিশে আছে। আমাদের মোটিভ নেই, শুধুমাত্র কিছুটা সন্দেহ, কিছুটা বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পায়তারি করছি। জেনে রাখা ভালো, বান্দরবনের পূর্বে রয়েছে মায়ানমারের চীন প্রদেশ এবং আরাকান প্রদেশের সীমান্ত। এমনকি ভারতীয় আন্তর্জাতিক সীমানাও বান্দরবনের সাথে সংযুক্ত। আমাদের নিশ্চয়ই ব্যাখ্যা দিতে হবে না সীমান্তে কি হতে পারে। মনোযোগ দিয়ে শুনছে সবাই। কথা বলার ভঙ্গিমা এতটা মধুর, সারা দিন শুনলেও যেন বিরক্তি লাগবে না। নুরুল আলম সিদ্দিকী এবার চেয়ারে বসলেন। তার সামনে রাখা কিছু কাগজ হাতে তুলে নিয়ে বললেন, 4টি টিমে ভাগ হবে এই সিক্রেট অপারেশনটি।
এক এক দলের কাজ থাকবে এক এক রকম। সবার সামনে লিস্ট রাখা আছে, দেখে নিন কে 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 টিমে আছেন, কোন টিমে কে আছেন, কি কাজ। অতি উৎসাহী হয়ে এক এক সেনা নিজেদের নাম খুঁজতে লাগলো। অফিসার হারুন যখন নিজের নামটা কোথাও খুঁজে পেল না, অসম্ভব রকমের পরিবর্তন ঘটল তার মুখশ্রীতে। দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে রইল। নুরুল আলম সিদ্দিকী এক পলক হারুনকে দেখলেন, মুচকি হেসে বললেন, অন্তঃসত্ত্বা বউ রেখে যুদ্ধে যেতে বুক কাঁপবে না মিস্টার হারুন? হারুন অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, নিম্ন স্বরে বলল, অনিশ্চিত জীবন নিয়েই নিবাসে পা দিয়েছিলাম স্যার। এখন আপনি যদি অন্তঃসত্ত্বা বইয়ের দোহাই দিয়ে আমাকে পিছিয়ে দিতে বলেন, তাহলে বলবো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার স্ত্রী সন্তান। নুরুল আলম সিদ্দিকের চোখে মুখে অবাকতা নেই, তবে অদ্ভুত চোখের দৃষ্টি। তার আপা যখন প্রসব বেদনায় ছটফট করছিল, বারবার দুলাভাইয়ের কথা জিজ্ঞেস করছিল, সেদিন সে বুঝেছিল এই সময়টাতে একজন মেয়ের নিজের মানুষটাকে খুব দরকার হয়। হাজারটা কষ্ট সহ্য করে নেয় একটু ভরসায়। নিজের গোপন খোলস গোপনেই রাখলেন তিনি। গম্ভীর কণ্ঠে বললেন, মানুষ সামাজিক জীব, একা কখনোই বাঁচতে পারবে না। আপনি দেশের গৌরব ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি দেশের জন্য লড়ে যাবেন। লড়ার গতি কমে এলে আপনাকে সম্মাননা দেবে, কিছুটা আফসোস করবে, কিন্তু আপনার পরিবারের মনে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমরা দেশের জন্য নিঃস্বার্থ খেটে যাই, তেমনি আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের দেখাশোনা করে, আপনার অংশকে নিজের মধ্যে ধারণ করেছে। কতটা কষ্টের দিনগুলো আপনাকে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আমাদের থেকে তাদের যুদ্ধটা কম নয়। স্ত্রীকে কথা দিয়েছেন না, যে করেই হোক প্রসবের সময়টায় তার পাশে থাকবেন। কথা রাখুন মিস্টার হারুন, আপনার নারী যোদ্ধাটাকে পুরস্কার স্বরূপ আপনার উপস্থিতি দিন। যুদ্ধে না হয়ে এসে যোগ দেবেন। এই যুদ্ধের সময়সীমা আয়ত্তের বাইরে। হারুন ভেজা চোখে মুচকি হাসল। বউটা কতবার যে বলেছে, সেও তো বলেছিল। এত তাড়াতাড়ি ভুলে গেল কি করে? সবার প্রথমে দেশকে রেখেছে বলে লজ্জিত হলো না হারুন। এ যেন তার অন্য অসীম গৌরবের। নুরুল আলম সিদ্দিকী অদ্ভুত ভঙ্গিমায় বললেন, আপনাদের প্রথম কাজ হলো অপারেশন সিক্রেট, সেটা মনে রাখা। রাতের আধারে বান্দরবন ঢুকবেন। চার্ট অনুযায়ী থাকার উপযুক্ত ব্যবস্থা আপনাদেরই করতে হবে। ভেসে বেড়ানো মেঘের মতোই আপনাদের উড়ে উড়ে এক এক জায়গায় বাসস্থান করতে হবে। দ্বিতীয় কাজ হলো অফিসার আফিফ মুন্তাসির যেন কোনোভাবে মিশন সম্পর্কে টের না পায়। সে ছুটিতে আছে, থাকুক। তৃতীয় হলো আপনাদের সামনে বান্দরবন জেলার কিছু সম্মানিত লোকের বিবরণ দেওয়া হয়েছে, নজর রাখবেন। আগ বাড়িয়ে কোনো রকম অস্ত্রের ব্যবহার করবেন না। আপনাকে যদি 3টে চড়ও খেতে হয় হজম করে নেবেন, মনে রাখবেন এতেই আপনার জন্য মঙ্গল। সর্বশেষ হলো এই অপারেশনটা বহু পুরনো অনেক রহস্য। আপনারা বুদ্ধিমান, এক একটা ধাপ পেরিয়ে যাবেন, আপনাদের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রস্তুত তো? আবারও সমস্বরের আওয়াজ। নুরুল আলম সিদ্দিকী ফুঁস করে শ্বাস ছাড়লেন। তার হাতে বহুদিনের জমানো কিছু হিসেব, কিছু প্রমাণ ছাড়া সত্য। এবার ছেলের পা বাড়ানোর, আবার আলমারির এক কোণায় পড়ে থাকা ফাইল তার হাতে। জার্নিটা যে সুখকর হবে না সে জানে। সত্যিগুলো মিথ্যের আড়াল থেকে বেরিয়ে আসবে। হয়তো তার জীবনটাও পরিবর্তন হবে। হারাবে কিছু, আবার নাও হারাতে পারে। সবই সময়ের ওপর ছেড়ে দিয়েছেন। প্রতিদিনকার মতো এবারও তিনি উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক কিছু বলার কথা ভাবলেন। ফাইল গোছাতে গোছাতে বললেন, তোমাদের এই যুদ্ধটা আদিবাসীদের জন্য, তাদের রক্ষার জন্য। আমাদের মুক্তিযুদ্ধে এমন একজন আদিবাসী বীর মুক্তিযুদ্ধ ছিলেন যাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় একমাত্র তার সাহসিকতার জন্য। ইউকেচিং। বান্দরবান জেলার লাঙ্গিপাড়ায় জন্ম নেওয়া মারমা সম্প্রদায়ের এই যোদ্ধাটি নিজ দেশের জন্য সংগ্রাম করেছিলেন, ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। এবার যে তাকে সম্মান ফিরে দেওয়ার সময় এসেছে, তার জাতিকে রক্ষা করার দায়ভার তোমাদের। পিছিয়ে যাওয়া মানে পরাধীনতার শিকলে আটকে যাওয়া, মিথ্যেকে নীরব সমর্থন জানানো। আমার বিশ্বাস আমার তৈরি করা এক একটা সৈন্য বীর যোদ্ধা। অনিয়ম করার ইচ্ছে পোষণ হয়েছে। ইচ্ছেরা যেন আজ ডানা মেলে উঠছে। অফিসে যায়নি, ঘুমিয়ে আছে আদিল। হুট করেই মন যে এমন ভাবনা করলো, তার কি কোনো দোষ আছে? তবে আদিল মাহমুদ যে বলে মনের ওপর তার নিয়ন্ত্রণ সর্বাধিক। ঘুম ঘুম চোখে ঠোঁট বেঁকিয়ে হাসলো আদিল। বাবার গার্ডকে সাদরে গ্রহণ করতেই তো এত আয়োজন।
ঠিক করেছে সারাদিন আজ ঘর থেকে বের হবে না, কিন্তু নিয়মিত যে আগে থেকে ঠিক করে রেখেছে। তার ইচ্ছেকে বুড়ো আঙুল দেখিয়ে হেলে দুলে হাজির হলেন মিসেস নুরি। দরজায় পরপর কয়েকবার নক করলেন, সারা শব্দ নেই। দীর্ঘশ্বাস গোপন করে দরজা ছেড়ে সোফায় বসলেন। আজ তিনি অপেক্ষা করবেন। কতদিন কাজ থেকে ছেলেকে দেখেন না, তার কি মন পড়ে না? বেশ বিরক্তি নিয়ে আদিল বিছানা ছাড়ল। সময় নিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে বের হলো। মিসেস নুরিকে দেখেই খানিক অবাক হয়েও হয়েছে, তবে প্রকাশ করল না। মুখোমুখি বসে গম্ভীর স্বরে বলল, হঠাৎ এখানে? মিসেস নুরি চমকালেন। ম্যাগাজিন পড়ছিলেন উবু হয়ে। ছেলের কণ্ঠস্বর শুনে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলেন। ভাবলেশ বললেন, কেন আসতে পারি না? উত্তর চান আপনার? ভাবলেশ মুখশ্রী আর ভাবলেশ রইল না, ফুটে উঠল অসহায়ত্ব। কুণ্ঠিত হলো মন। নিচু স্বরে বললেন, মা হই আমি তোমার। কর্ণকুহরে কথাটা পৌঁছানো মাত্রই শব্দ করে হেসে উঠল আদিল। হাসির সময়টা বেশ দীর্ঘ, বিদ্রুপ মিশে আছে। মিসেস নুরির বুকটায় যেন কাঁটার মতো খোঁজাচ্ছে। নীরব রক্তক্ষরণে হৃৎপিণ্ডটা ফ্যাকাশে হয়ে যাবে না? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ থেমে যাবে না? মিসেস নুরি দাঁড়িয়ে বললেন। হাসি থামালো আদিল। তাচ্ছিল্য স্বরে বলল, মা, শব্দ খুব ছোট মিসেস, আপনার কি বিরোধ ছাড়া চলে? বেশি বলছো না? বেশি বলছি বলছি। মিসেস নুরি তর্কে গেলেন না, শান্ত স্বরে বললেন, মীরাকে বিয়ে করো, সুখের সংসার সাজাও। আফরা তোমার জন্য নয়। আদিল তবুও শান্তস্থির, কিছুটা হেসেই বলল, আপনার সাহস দেখছি বেড়েছে, কিন্তু আফসোস সাহস সময় ও ক্ষেত্র বুঝে ফলাতে পারেননি। আপনার বর জানে এখানে এসছেন? পরপর দুবার ঢোক গিললেন তিনি। আদিলের নিকট এগিয়ে গেলেন, নিচে বসে হাত ধরে বললেন, চোখ খুলো আদিল, চারপাশ ভালো করে দেখো। তোমার আড়ালে কি হচ্ছে খুঁজে দেখো। এসব ছেড়ে মীরাকে নিয়ে সুখের সংসার সাজাও। ভালো থাকো দুজনে একসাথে। ক্রোধের অনলে শরীর ঝলসে গেল যেন। রক্তিম চোখ নিয়ে তাকাতে মিসেস নুরি উঠে দাঁড়ালেন, দু কদম পিছিয়ে গেলেন। আদিল দাঁতে দাঁত চেপে বলল, আপনার প্রস্থান না ঘটলে আমি অনেক কিছুই করতে পারি। আপনার শরীরে বুলেট, বুকে ছুরি ঢোকাতে আমার হাত কাঁপবে না। আমি হৃদয়হীন। আদিল মাহমুদকে ভুল প্রমাণ করতে চাচ্ছেন? মিসেস নুরি স্থির নয়নে মিনিট খানেক ছেলের দিকে তাকিয়ে রইলেন। মাথায় আলতো করে হাত রেখে বললেন, আমি প্রার্থনা করব খুব তাড়াতাড়ি কারো জীবনে নায়ক হও। নায়িকার আগমন শীঘ্রই ঘটুক। মুচকি হেসে হাঁটা ধরলেন তিনি। গেট পেরিয়ে বাইরে চলে যেতেই আদিল ক্রোধ সংবরণ করতে পারল না। সামনে থাকা টি টেবিল উল্টে চিৎকার করে বলে উঠল, নায়ক নয়, খলনায়ক আমি। নায়কের হৃদয়ে নায়িকার প্রতি অসীম ভালোবাসা থাকে। আমার হৃদয়ে পাথর, আমার প্রভাব সর্বত্র। আমার রাজ্যের একমাত্র খলনায়ক আমি, যার কারো প্রয়োজন হয় না। চায়ের কাপে ধোয়া উঠছে। খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে আহিস। গভীর মনোযোগ ছোট ছোট অক্ষরে, যার প্রথম পাতাতেই দৃশ্যমান ইন্সপেক্টর আতিকুরের হত্যাকাণ্ডের আপডেট। আগের দিন যেখানে ছিল সেখানে নেই কোনো হদিশ। খুনি দিব্যি ঘুরে বেড়াচ্ছে গায়ে হাওয়া মেখে। সেখানে আজ শিরোনামে বড় বড় অক্ষরে লেখা, তদন্তকারী অফিসার ইতোমধ্যে ক্লু পেয়েছেন কিছু ইঙ্গিত। ক্রমশ শীঘ্রই লোকচক্ষুর সামনে হাজির করবেন। কপালে বড় বড় ভাঁজ পড়ে তার, খানিক বিরক্তও হয়। এসব সামনে এলেই মেজাজ চটে যায় তার। খবর ভাঁজ করে চায়ের কাপ হাতে তুলে নেয়। এখনও গরম আছে। হেলায় ফেলায় চুমুক বসাতে মুখশ্রীতে পরিবর্তন আসে। তৃপ্তিতে চোখ বুঝে নেয় আহিস। জিহুবো যেন এমন চায়ের স্বাদ আগে পায়নি। বেশ মজা করে চাটা পান করে সে। রান্নাঘরের ভেতর থেকে আহিসের এক্সপ্রেশন, সামান্য চাটা মানুষ এত সুন্দর করে খায়? গোমরা মুখো চা কে না করা ব্যক্তির হয়তো লোভ লেগে যাবে। উঠে দাঁড়ায় আহিস, ঘরের দিকে পা বাড়ায়। বেশিটা পথ হাঁটতে পারে না। তীক্ষ্ণ চোখের দৃষ্টি গিয়ে পড়ে মনিরার অবাক চাহনিতে। মেয়েটা এমন তাকিয়ে আছে কেন? এক পা এগিয়ে যায় সে। মনিরা থতমত খেয়ে কাজের ব্যস্ততা দেখেই নিজের বোকামো এড়িয়ে চলতে চায়। আহিস যেন এক নিমিষেই ধরে ফেলল। কেন জানি হাসি পেল তার। কয়েক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, ভালো আছো?
মনিরা কেঁপে উঠল মৃগী রোগীর মতো। এক ঝলক কেঁপে অসাড় হয়ে এলো তার শরীর। ভালো আছো শব্দটায় কী মাখা ছিল? সামান্য প্রশ্নটা বুকে বিঁধল কেন? কেনই বা হৃদস্পন্দন বাড়িয়ে দিল?